হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে মাইনর আর মেজর পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে মঙ্গল কাব্যের সংজ্ঞা আর উদ্ভব সম্পর্কে আলোচনা। মানে মঙ্গল কাব্য দেখবে তোমাদের সিলেবাসের পার্টের মধ্যে রয়েছে। এই মঙ্গল কাব্য টপিকটাতে কিন্তু আজকে আমার এটা প্রথম ক্লাস, ঠিক আছে? তোমাদের এই সিলেবাসের যে সমস্ত বিষয় আছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি পার্টে পার্টে আলোচনা করছি, ঠিক আছে? ক্লাসগুলো অবশ্যই তোমরা সবকটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, তো আজকে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তুমি যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার বা অনলাইন ক্লাসে যোগাযোগ করবে আমাদের সঙ্গে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্স ফি, যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হবে তাদেরকে বলে দিচ্ছি, বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমে কোর্স ফি রাখা হয়েছে 599, ঠিক আছে? যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে সে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে, ঠিক আছে? দেখো, তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার মঙ্গল কাব্য যে রয়েছে সেই মঙ্গল কাব্যের সংজ্ঞা আর উদ্ভব সম্পর্কে আলোচনা। কি বলা হচ্ছে, বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাজের সর্বস্তরে নানা দেবদেবীর পূজা প্রবর্তন এবং তাদের লীলা মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে যে আখ্যান কাব্যধর্মী কাব্যসমূহ রচিত হয়েছে সেই কাব্যগুলিকে মঙ্গল কাব্য বলে। মানে আমরা দেখবো মধ্যযুগের যে বাংলা সাহিত্য রয়েছে সেখানে মানুষদের আর কি মঙ্গলের জন্য যেই সমস্ত দেবদেবীর যে লীলা মাহাত্ম্য প্রচার করা হয়েছে সেই আখ্যানধর্মী কাব্যকে কিন্তু বলা হয় মঙ্গল কাব্য, ঠিক আছে? সেই সংজ্ঞাটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে বলে দেওয়া হলো। তাহলে তোমরা এখান থেকে বুঝে গেলে যদি মঙ্গল কাব্যের সংজ্ঞা আসে খুব সুন্দরভাবে এক লাইনে কিন্তু তোমরা উত্তরটা দিয়ে দিতে পারবে। দেখো, তারপর আরো কিছু বলছে এর উদ্ভব আর সময়কাল। তো এই মঙ্গল কাব্য উদ্ভব কখন হয়েছিল এবং এর সময়কালটা কি ছিল তা আমরা দেখে নিই। দেখো কি বলছে, আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে আরম্ভ করে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য প্রচলিত ছিল তাই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত। তো আমরা দেখতে পাচ্ছি এই সময় থেকে যে কাব্যটা আর কি শুরু হয়েছিল, ধর্ম বিষয়ক যে কাব্য এক শ্রেণীর ভারতচন্দ্র যে রয়েছে তার সময়ের মধ্যে তখন যে কাব্যটা রচিত হয়েছিল সেটাই কিন্তু মঙ্গল কাব্য নামে পরিচিত, ঠিক আছে? দেখো, তারপর কি বলছে, বাংলাদেশে একটি বিশেষ যুগ সাহিত্যের সাধনা হচ্ছে মঙ্গল কাব্য। তো এখানে আমরা দেখতে পারবো মঙ্গল কাব্যগুলিকে কেবল দেবদেবীর মাহাত্ম্যই নয়, প্রাঞ্জল ভাষায় রচিত হয়েছে বাঙালি জীবনের খুঁটিনাটি। মানে আমরা দেখবো শুধুমাত্র মঙ্গল কাব্যের মধ্যে দেবদেবীর যে লীলা রয়েছে সেই মাহাত্ম্য তা কিন্তু নয়, যে সমাজের বা বিভিন্ন সমাজের যে আমরা দেখবো যে বাস্তব চরিত্র সেই তৎকালীন সময়ে সমাজে যে সমস্ত বিষয় চলছিল বাঙালি জীবনে সেই খুঁটিনাটি বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে এই মঙ্গল কাব্যের মধ্যে, ঠিক আছে? যেখানে আমরা দেখবো মঙ্গল কাব্যের প্রথম উদ্ভব পল্লীর জনসভা থেকে হলেও এটি একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু লাভ করেছিল রাজসভার মধ্যে, ঠিক আছে? তো উদ্ভব হয়েছিল পল্লীর যে জনসভা সেখান থেকে, তারপরে কিন্তু রাজসভার মধ্যে কিন্তু এর প্রতিষ্ঠা আর কি হয়েছে। তো কি বলছে, কোনো বিশেষ ধর্মমত নয়, বিভিন্ন সামাজিক রাজনৈতিক পরিস্থিতি এবং লৈকিক বহিরাগত ধর্মমতের মিলন, ভিন্ন ভিন্ন সম্প্রদায় সংস্কার সংস্কৃতি তার সঙ্গে ধর্ম বিশ্বাসের সংমিশ্রণে ফলশ্রুতিতে কিন্তু মধ্যযুগে মঙ্গল কাব্যের উদ্ভব হয়। তো আমরা দেখতে পাচ্ছি কি কি বিষয়, মানে শুধুমাত্র একটা ধর্মমত বিষয় নয়, কি কি রয়েছে এর মধ্যে, সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে, তারপর কি বলেছে যে বহিরাগত যে ধর্ম রয়েছে ভিন্ন ভিন্ন ধর্ম বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যাতে মিলবন্ধন ঘটাতে পারে সেই কারণে, তার সঙ্গে ধর্ম বিশ্বাসের সংমিশ্রণের ফলেই মধ্যযুগে কিন্তু এই মঙ্গল কাব্যের উদ্ভব শুরু হলো, ঠিক আছে? দেখো তারপর কি বলছে দেখে নি কি বলছে। তারপর দেখো বলছে যে মঙ্গল কাব্যের রচনার সামাজিক প্রেক্ষাপট ও বিকাশ। আমরা দেখবো এই যে মঙ্গল কাব্য যে সময় রচনা হয়েছে সেই মঙ্গল কাব্যের বিকাশ কেমন হয়েছিল এবং সেই প্রেক্ষাপট কি ছিল সেই সম্পর্কে আলোচনা। এবার কি বলছে, ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত মুসলমান শাসনকালে মঙ্গল কাব্যগুলির সৃষ্টি হয়েছিল। মানে যেই তৎকালীন সময় আর কি মুসলমান শাসন চলছিল সমাজে তখন কিন্তু এই মঙ্গল কাব্যগুলির সৃষ্টি হয়েছিল কেবল, এবং এর পশ্চাতে কিছু সামাজিক কারণও কিন্তু বর্তমান ছিল।
তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কাব্য যেমন যে যে কারণে আর কি মঙ্গল কাব্যগুলি তৈরি হয়েছিল প্রত্যেকটা পয়েন্ট করে করে কিন্তু বলে দিয়েছে। সবার প্রথমে পড়ছে তুর্কি আক্রমণ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তুর্কি আক্রমণ যে রয়েছে, এই তুর্কি আক্রমণের পরে পরবর্তী সমাজে আমরা কিন্তু দেখবো পরবর্তীকালে এই মঙ্গল কাব্য কিন্তু রচনা হলো। দেখো দ্বিতীয়ত কি বলছে, উচ্চ বর্ণের হিন্দু সমাজের সঙ্গে নিম্ন বর্ণের লোকজনের মিলন ঘটানোর জন্য কিন্তু এই মঙ্গল কাব্য সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, 3 নম্বরে কি বলছে দেখো, লৈকিক দেবদেবী দেবতাদের বাঙালি সমাজের প্রতিষ্ঠা লাভ, মানে বিভিন্ন এই মঙ্গল কাব্যের ফলে সৃষ্টি হওয়ার ফলে লৈকিক যে দেবদেবী রয়েছে তাদের কিন্তু প্রতিষ্ঠা লাভ হতে শুরু করলো। ঠিক আছে, তারপরের পয়েন্টে দেখো কি বলছে যে লৌকিক দেবদেবীর সঙ্গে পৌরাণিক দেবদেবীর সাংস্কৃতিক সমন্বয়, মানে যে সমস্ত লৌকিক দেবদেবী রয়েছে ওদের সঙ্গে যে সমস্ত পৌরাণিক দেবদেবীর যে রয়েছে সে একটা সাংস্কৃতিক সমন্বয় বা সাংস্কৃতিক মিলবন্ধন কিন্তু ঘটিয়েছিল এই মঙ্গল কাব্য। ঠিক আছে, পরে কি বলছে, হিন্দু ধর্ম ও সংস্কৃতির সংরক্ষণ, এবং 6 নম্বরে বলেছে বঙ্গদেশে আধিদৈবিক এবং আধিভৌতিক চর্চা, তার সঙ্গে আর্য সংস্কৃতিতে ক্রমশ অনার্যদের যে দেবদেবীর প্রবেশ। ঠিক আছে, এই সমস্ত বিষয়কে ঘিরে কিন্তু আমরা দেখবো এই মঙ্গল কাব্যগুলি সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তো আজকে এই মঙ্গল কাব্য যে সামাজিক প্রেক্ষাপট এবং সংজ্ঞা নিয়ে ক্লাসের আলোচনা আমার এতটুকুন ছিল। ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় আবার এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।